শুরুটা হয় 1962 সালের ঘটনা দিয়ে। ডেইরি শহরের একটি থিয়েটারে দ্য মিউজিক ম্যান নামে একটি সিনেমা চলছিল, যেখানে গান বাজছে এবং অনেক মানুষ সিনেমাটি উপভোগ করছে। এরপর থিয়েটারের ভেতরে ম্যাটি নামের এক ছেলেকে দেখি, যে নিজের বেবি শেকার নিয়ে চুষছিল। মার্টি আসলে নিজের জীবনে অত্যন্ত বিরক্ত এবং একাকী ছিল। মুভি দেখতে দেখতে থিয়েটারের ম্যানেজার তাকে ধরতে চায়, কারণ সে প্রায় প্রতিবারই চুপি চুপি টিকিট ছাড়াই ভেতরে ঢুকে মুভি দেখতো। আর মার্টি নিজেকে বাঁচাতে দৌড় দিয়ে বাইরে যায় এবং একটা মুভি পোস্টারের পেছনে লুকিয়ে পড়ে। সেখানে একটা মেয়ে রনি তাকে দেখে ফেলেছিল। এইদিকে ম্যানেজার তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছিয়ে যায় এবং থিয়েটারের প্রজেকশনিস্টের সঙ্গে দেখা হয়। হ্যাংক জিজ্ঞেস করে, তুমি এত রেগে আছো কেন? এখানে ম্যানেজার বলে যে সে মার্টিকে ধরতে চাচ্ছে, কারণ সে প্রায় প্রতিবারই বিনা টাকায় সিনেমা দেখতে ঢুকে পড়ে এবং এটা তার ব্যবসার জন্য খুবই ক্ষতিকর। হ্যাংক বলে সে একটা বেচারা ছেলে, তার পরিবার আগে থেকে বিপদে আছে, তাকে যেতে দাও। কিন্তু ম্যানেজার ভীষণ রেগে গিয়েছিল এবং বলে, এটা আমার লাভের ব্যবসা, এখানে কোনো দয়া মায়া চলবে না। রনি তখনও মার্টির বিষয় কিছুই বলেনি এবং বলে যে সে অন্যদিকে দৌড়ে গিয়েছে, অর্থাৎ সে মার্টিকে বাঁচিয়ে নেয়। ম্যানেজার অন্যদিকে যেতেই মার্টি পোস্টারের পেছন থেকে বের হয়ে আসে, কিন্তু ম্যানেজার তাকে দেখে ফেলে। তাই মার্টি থিয়েটার থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এই শহরে আর সে থাকবেই না, সে এখান থেকে চলে যাবে। পথে তার একটি লিফটের প্রয়োজন হয়। কিছু দূরে গিয়ে সে একটি পরিবারকে দেখতে পায় যারা গাড়ি করে যাচ্ছিল। তারা মার্টিকে দেখে তার প্রতি দয়া অনুভব করে এবং লিফট দেয়। মার্টি বলে, আমি ডেইরি শহর ছেড়ে চলে যেতে চাই। সেই পরিবারও শহর ছেড়ে চলে যাচ্ছিল। গাড়ির ভেতরে ছিল দুইটি শিশু, তারা গল্প করতে করতে মজা নিচ্ছিল। হঠাৎ মেয়েটি নিজের খাবারের বক্স খুলে, যার ভেতরে ছিল রক্তে ডুবানো লিভার। সেটি খুলে তার রক্ত আঙুলে ডুবিয়ে গন্ধ নিয়ে সে খুব খুশি হয়, এমনকি মার্টিকেও সে গন্ধ শুকতে দেয়। এতে মার্টি খুব অস্বস্তি অনুভব করে এবং দেখে তারা আবারও ডেইরি শহরের ভেতরে যাচ্ছে। সে গাড়ি থামাতে বারবার অনুরোধ করে, কিন্তু কেউই তার কথা শুনে না। তখনই সে স্টিয়ারিং ধরে ফেলে এবং দুর্ঘটনাক্রমে গাড়ির ভেতরে মহিলার পেটে আঘাত করে ফেলে। সে আসলে গর্ভবতী ছিল। সেখানে সে মহিলা একটি বিকৃতি শিশুর জন্ম দেয়, যার মুখ ছিল দুইটি এবং শয়তানি চেহারা ছিল। শিশুটি গাড়ির ভেতরে ঘুরে বেড়াতে থাকে এবং মার্টির ওপর আক্রমণ করে। কেবল তার বেবি শেকারটি গাড়ি থেকে পড়ে গিয়ে ড্রেনে চলে যায়। এরপর গল্পটি এগিয়ে যায় 4 মাস পর। এপ্রিল মাসে আমরা দেখি ফিল নামের এক ছেলেকে, যে ডেইরি শহরের একটি বন্ধ ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আকাশপথে বিমান পর্যবেক্ষণ করছিল। কাছে একটি এয়ার স্টেশনে লরে এবং পলি নামের 2 এয়ারফোর্স অফিসার আসে। তারা সেখানে এসেছে একটি বিশেষ মিশনের জন্য, কারণ এখনো যুদ্ধ শুরু হওয়ার আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে এবং তাদের একটি নির্দিষ্ট এলাকায় সরকারের বিশেষ কিছু প্রজেক্ট চলছিল। এই ব্যাপারে লরে এবং পলি জানতে পারলে বিষয়টি তাদের কাছে বেশ অদ্ভুত মনে হয়। এইদিকে লরে ভাবছিল তার পরিবারকেও শহরে নিয়ে আসবে, আর সে এই ব্যাপারে নিজের সহকর্মীদের সাথে কথা বলছিল। অন্যদিকে স্কুলে আমরা লিলি নামের একটি মেয়েকে দেখি, যাকে কেউ পছন্দ করতো না, কারণ সে ছিল একটু অদ্ভুত স্বভাবের। একদিন লিলি যখন নিজের লকার খুলতে যায়, তখন সে দেখে তার লকারে কেউ অনেকগুলো আচার লুকিয়ে রেখেছে। এইভাবে তাকে প্রায় বোলিং এর শিকার হতে হতো। এরপর তার বন্ধু মার্জি এসে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বাইরে বের করে আনে। তার পরিকল্পনা করে যে ছুটির সময় একসাথে পার্টিতে যাবে। এরপর আমরা স্কুলে ফিলকে দেখি তার ঘনিষ্ঠ বন্ধু টেডির সঙ্গে। ফিলের মনে হয় তাদের শহরের উপর দিয়ে অনেকগুলো এয়ার জেট উঠছে, কারণ শহরের বাইরে নাকি এলিয়ানরা এসে পড়েছে আর সরকার তাদের ধরে নিয়েছে, তাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। কিন্তু টেডি এইসব বিশ্বাস করতো না। ফিলের মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ খুব শীঘ্রই শুরু হবে, তাই পড়াশোনা করে কোনো লাভই নেই। এমন সময় লরে আর পলি এসে তাদের নতুন টিমের সঙ্গে দেখা করে, যেখানে লরে দেখে সবাই তাকে সেলুট করছে, কিন্তু একজন অফিসার সেলুট করছে না, কারণ সে ছিল একজন কৃষ্ণাঙ্গ অফিসার। লরে তাকে সেলুট করতে বলে, কিন্তু সে অস্বীকার করে। ঠিক তখনই তাদের জেনারেল শো এসে যায়, যিনি ছিলেন সবচেয়ে বড় অফিসার। তার উপস্থিতিতে বাধ্য হয়ে লরেকে সেলুট করে। এরপর জেনারেল শো লরেকে নিয়ে যায় এবং বলে পরের দিন তাকে অফিসে আসতে হবে। এইদিকে ড্রাইভাররাও লরেকে অদ্ভুত ভাবে দেখছিল, যা দেখে লরে বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। রাতে ফিল তার প্রতিবেশী মেয়েকে নগ্ন অবস্থায় দেখার চেষ্টা করছিল, আর টেডি নিজের কাছে ব্যস্ত ছিল। ফিল সারাক্ষণ এলিয়ানদের নিয়ে কথা বলতো, কিন্তু টেডি নিজের জগতে হারিয়ে থাকতো। তখন ফিল কারণ জানতে চাইলে টেডি বলে, আমাদের ম্যাটির জন্মদিনের পার্টিতে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা যাইনি। হয়তো সেই কারণে রাতে ম্যাটি নিখোঁজ হয়ে গিয়েছিল। যদি যেতাম তাহলে হয়তো এমনটা হতো না। ফিল এই বিষয়ে কথা বলতে চায়নি। তাদের সন্দেহ হয় হয়তো ম্যাটি শহর ছেড়ে চলে গিয়েছে। তবে ফিল বলে ম্যাটি তার খুব ঘনিষ্ঠ বন্ধুও ছিল না। এই কথা শুনে টেডি খুব মন খারাপ করে। অন্যদিকে আমরা আবার লিলিকে দেখি, যে ছিল ভদ্র এবং
শান্ত একটি মেয়ে, কিন্তু এখনো মানুষ তাকে সবাই বুলিং করতো, তবুও সে হাসি খুশি থাকার চেষ্টা করতো। সে গোসলের জন্য বাথটবে গরম পানি করতে শুরু করে। তখন তার নজর পড়ে হাতে থাকা ব্রেসলেটের ওপর, যেখানে একটা কচ্ছপ ঝুলছিল। এটা দেখে তার মনে পড়ে যায় যে কয়েকদিন আগের ঘটনা, যখন ম্যাটি তাকে নিয়ে ওয়াচ টাওয়ারের ভেতরে গিয়েছিল। ওই জায়গাটা সম্পর্কে শুধু ফিল আর টেডি জানতো, আর তারাই ম্যাটিকে সেই জায়গার কথা বলেছিল। লিলির কাছে জায়গাটা খুব সুন্দর মনে হয়েছিল। সেখানে ম্যাটি লিলিকে একটি ছোট কচ্ছপ উপহার দিয়েছিল। লিলি খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তখন ম্যাট লিলিকে জিজ্ঞেস করে তার বাবার কথা। লিলি বলে কিছুদিন আগে সে তার বাবার ফ্যাক্টরিতে গিয়েছিল, আর সেখানে ভুল করে নিজের খেলনাটা এক মেশিনের ভেতরে ফেলে দেয়। সে কান্নায় ভেঙে পড়ে, আর তার বাবা খেলনাটা আনতে মেশিনের ভেতরে ঢুকে, কিন্তু তিনি সেখানে আটকে গিয়ে মারা যান। লিলি মনে করে তার বাবার মৃত্যু তার দোষী হয়েছে। ম্যাটি বলে, না লিলি, এটা তোমার দোষ নয়, এটা একটা দুর্ঘটনা ছিল। ঠিক তখনই নতুন বছরে আতশবাজি ফুটতে শুরু করে, আর দুজনেই খুশিতে তাকিয়ে থাকে। লিলি কৃতজ্ঞতার সঙ্গে ম্যাটিকে ধন্যবাদ জানায়, কারণ সে ম্যাটির জন্য তার কষ্ট কিছুটা হলেও ভুলতে পেরেছিল। ম্যাটি তখন লিলির প্রেমে পড়ে যায়, তার সৌন্দর্য প্রশংসা করতে থাকে এবং তাকে চুমু খেতে চায়, কিন্তু লিলি তাকে থামায়। ম্যাটি তখন লজ্জায় লাল হয়ে যায় এবং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সিন চলে আসে বর্তমানে। এখন লিলির মন খুব খারাপ, কারণ ম্যাটি নিখোঁজ হয়ে গিয়েছে। ঠিক তখনই লিলির মা এসে বলে, আগামীকাল তোমাকে তোমার বাবার কবরের কাছে যেতে হবে। তুমি কখনোই ওর সঙ্গে সময় কাটাওনি, কিন্তু এখন সব ভুলে জীবনে এগিয়ে যেতে হবে। এই কথা শুনে লিলি আবারও দুঃখ পায়। ঠিক সেই সময় বাথরুমের হলের দিক থেকে একটা শব্দ আসে, যেন কেউ গান গাচ্ছে। এটা ছিল ম্যাটির গাওয়া মিউজিক্যাল গান। লিলি ভয় পেয়ে যায়, কিন্তু তবুও ম্যাটিকে বাইরে থেকে ডাক দেয়, কারণ সে তাকে দেখতে চায়। ম্যাটির আঙুল বেরিয়ে আসে। এটা দেখে লিলি ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিন লিলি সব ঘটনা মার্জোকে বলে। মার্জো অবাক হয়, কারণ এমন অদ্ভুত ঘটনা সে বিশ্বাসও করতে পারে না। এছাড়াও ওরা দুজনেই স্কুলে অদ্ভুত বলে পরিচিত এবং সবাই তাদের বুলিং করত। তাই মার্জো চায় না লিলি এইসব কথা সবার সামনে বলুক, এতে সবাই ওদের আবারও পাগল ভাববে। এই আচরণে লিলি খুব কষ্ট পায়। সন্ধ্যায় ফিল আর ট্যাডি ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিল। তারা দেখে নিচে লিলি দাঁড়িয়ে আছে। তারা অবাক হয়ে যায়। তখন লিলি টেডি আর ফিলকে সবকিছু জানায়, কিন্তু ফিল রেগে যায়, কারণ ম্যাটি লিলিকে সেই জায়গার কথা বলেছিল। লিলি যখন ওয়াশরুমে শুনে সে ম্যাটির কণ্ঠস্বরের কথা বলে, তখন ফিল বলে ওঠে, আমার এটা পুরোপুরি মিথ্যা বলে মনে হচ্ছে। তখন টেডি বলে, তুমি তো এতদিনে 100 বারের বেশি এলিয়েনদের কথা বলেছ, কই আমরা তো এটাকে মিথ্যা বলিনি, আমরা তো এটাকে বিশ্বাস করেছি। তখন ফিল বলে, যদি ম্যাটি সত্যি বেঁচে থেকে ড্রেনের ভেতরে লুকিয়ে থাকে, তাহলে সে এত বড় পাইপের টানেল পেরিয়ে কিভাবে লিলির বাথরুমে গিয়ে তাকে হ্যালো বলবে। এই কথায় টেডিরও সন্দেহ হতে শুরু করে। সে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। লিলি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন লরে গিয়ে জেনারেল শো এর সঙ্গে তার অফিসে দেখা করে। শো জানায় যে অফিসার তাকে সেলুট করেনি, তাকে শাস্তি হিসেবে বাথরুম পরিষ্কার করার কাজ দেওয়া হয়েছে। লরে এতে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু শো লরের অতীত রেকর্ড দেখে খুব মুগ্ধ হয়ে যায়। সে বলে লরে আগে কোরিয়া ব্যাটামিলে কাজ করেছিল, যেখানে সে অসাধারণ সাহসিকতা দেখায়। সে ব্ল্যাক মেকেল নামের যুদ্ধ বিমান চালিয়ে রাশিয়া কোরিয়ার যুদ্ধে শত্রুদের ধ্বংস করেছিল। কিন্তু লরে এখন রেগে আছে, কারণ তাকে হঠাৎ যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এখানে পাঠানো হয়েছে। তখন শ বলে, তোমাকে এখানে একটা বিশেষ কাজের জন্য আনা হয়েছে। তোমাকে আমাদের নতুন B-52 প্লেনগুলো পরীক্ষা করতে হবে। এরপর তারা নিজেদের সামরিক জীবন নিয়ে কথা বলে, কেমন করে তারা অফিসার হলো, তাদের বাবারা কতটা দেশপ্রেমিক ছিল, ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলতে থাকে। রাত নামলে টেডি পরিবারের সঙ্গে ডিনারে বসে। তারা ইউতে পরিবারের ছিল, তাই খাওয়ার আগে তারা প্রার্থনা করে। সেখানে টেডি, তার ভাই এবং মা বাবা সবাই একসঙ্গে বসেছিল। টেডির বাবা তার পড়াশোনা খোঁজ নেন। তখন টেডি বলে, আমি শুনেছি কেউ একজন ম্যাটিকে অপহরণ করে ড্রেনের ভেতরে নির্যাতন করছে। এটা কি সত্যি হতে পারে? এই কথা শুনে তার বাবা প্রচন্ড রেগে যায়। তিনি তখন বলেন, বাবা, আমরা ইহুদি মানুষ। তোমার দাদাকে নাৎসিরা ভীষণ নির্যাতন করেছিল। তাদের চামড়া দিয়ে রাতে ল্যাম্প বানানো হয়েছিল। এর চেয়ে ভয়াবহ টর্চার আর কি হতে পারে? তুমি এইসব ফ্যান্টাসি কমিক্স পড়া বন্ধ করো। এই কথা শুনে টেডি খুব মন খারাপ করে। সেই রাতে সে নিজের কমিক্স বই শেষ করার চেষ্টা করছিল। হঠাৎ তার ঘরের লাইট ল্যাম্পের ভেতরে যেন মানুষের চামড়ার মতো কিছু একটা দেখা যায়, যেন তার পূর্বপুরুষের চামড়ায় ল্যাম্পের কভারে আছে। সে ল্যাম্পটা যেন নড়াচড়া শুরু করেছে, চিৎকার করছে আর টেডির দিকে এগিয়ে আসছে। টেডি আতঙ্কে চিৎকার করে ওঠে, তীব্র কণ্ঠে কাঁপতে থাকে। পরের দিন টেডি এইসব ঘটনা লিলি আর ফিলকে বলে। এবার ফিল টেডির কথাই বিশ্বাস করে, কারণ ঘটনাগুলো এখন সত্যি অদ্ভুত হয়ে উঠেছে। তবে তারা কেউ বড়দের কাছে গিয়ে এই ব্যাপারে কিছুই বলতে সাহস পায় না। এখন তাদের জানতে হবে ম্যাটির সঙ্গে আসলে কি ঘটেছিল। তখন লিলির মাথায় একটা আইডিয়া আসে। তিনজন মিলে তারা
লাইব্রেরিতে যায় এবং পুরনো পত্রিকায় কাটিং খুঁজতে শুরু করে। সেখানে ফিলের সঙ্গে তার বোন সুজিও ছিল। অবশেষে তারা ম্যাটির নিখোঁজ হওয়ার খবরের কাগজের কাটিং খুঁজে পায়। তাতে লেখা ছিল ম্যাটিকে শেষবার দেখা গিয়েছিল থিয়েটারের ভেতরে, আর তখন তাকে রনি নামের একজন মেয়ে দেখেছিল। এমনকি ম্যাটির নিখোঁজ হওয়ার ঘটনার সন্দেহ করা হয়েছিল তার বাবাকেও। এরপর তারা 4 জন মিলে রনির সঙ্গে দেখা করে, কিন্তু রনি রেগে যায় কারণ ম্যাটির নিখোঁজ হওয়ার পর পুলিশ তাদের পরিবারের পেছনে লেগেছিল। রনির বাবা ছিল কৃষ্ণাঙ্গ, তাই পুলিশের সন্দেহ গিয়েছিল তার উপরেই। এই কারণে রনি আর এই বিষয়ে কিছুই বলতে চায়নি। 4 জন বাচ্চা হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা ড্রেনের ভেতর থেকে শোনা এক কবিতা নিয়ে আলোচনা করতে থাকে। এই কথা শুনে রনি চমকে ওঠে। রনি জানায় সে থিয়েটারের ভেতর থেকে প্রায় বিভিন্ন কোণ থেকে গান শোনে, যেন ছোট ছোট বাচ্চারা পাইপের ভেতর থেকে গান গাচ্ছে। লিলি তখন বলে, আমি যে গানটা শুনেছি সেটা ওই একই সুর। রনি বলে, হ্যাঁ, এই গানটাই তো ম্যাটি শেষবারে থিয়েটারে চলা মিউজিক্যাল মুভিতে শুনেছিল। রাত নামলে লড়ে নিজের রুমে বসে বাবার কথা ভাবছিল। সে আলো নিভিয়ে ঘুমাতে যাচ্ছিল। এমন সময় মুখোশ পরা কিছু গুন্ডা এসে তার উপর আক্রমণ চালায়। তারা বন্দুক তাক করে লরের কাছে জানতে চায় কিভাবে বিশাল যুদ্ধ বিমানগুলো চালানো হয়, কিন্তু লরে মরতেও রাজি ছিল, তবুও এইসব কথা কাউকে বলতে রাজি না। ঠিক তখনই পুলিশ এখানে এসে যায় এবং গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে। গুন্ডারা বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। দুজনেই ভয়ে আর ধাক্কা নিস্তব্ধ হয়ে পড়ে। এইদিকে বাচ্চারা সবাই থিয়েটারে জড়ো হয় কারণ তারা ম্যাটির গাওয়া গানটা আবার শুনতে চায়। এই অজুহাতে তারা দ্য মিউজিক্যাল ম্যান মুভিটি দেখতে আসে। রনি ওপরে প্রজেকশন রুম থেকে সিনেমা চালু করে। সিনেমা শুরু হয়, এরপর মানুষ গান গাইতে শুরু করে আর লিলি অবাক হয়ে যায়। এই তো সে একই গান যেটা সে ম্যাটি বাথরুমের পাইপের ভেতর থেকে গাচ্ছিল। হঠাৎ তারা দেখে সিনেমার ভেতরে ম্যাটিও আছে। সে এক শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সব বাচ্চা চিৎকার করে ম্যাটিকে ডাকে, আর ম্যাটি যেন তাদের দেখতেও পাচ্ছে এবং তাদের শুনতেও পাচ্ছে। তারা ম্যাটিকে বলে, তুমি এখান থেকে বেরিয়ে আসো। ম্যাটি তাদের দিকে এগিয়ে আসে এবং বলে, তোমরাই দায়ী, তোমাদের কারণেই আমি এখানে বন্দী। এরপর ম্যাটি হেসে ওঠে আর সে শিশুটিকে পর্দার ভেতর থেকে ছুঁড়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সে বিকৃতি মিউট্যান্ট শিশু থিয়েটারের ভেতরে হাজির হয় এবং বাচ্চাদের ওপর আক্রমণ করে। প্রথমে সে খুব বাজেভাবে ছেলেদের মেরে ফেলে, সুজি পালানোর চেষ্টা করে, কিন্তু সে মিউট্যান্ট বেবি তাকেও ধরে ফেলে। রনি তখন বাচ্চাদের বাঁচাতে থিয়েটারে ছুটে আসে। ভেতরে সে লিলিকে আহত অবস্থায় পায়, আর সেই ভয়ঙ্কর বেবি তখনও তাদের পিছু নিচ্ছিল। দুজন মেয়ে কোন রকম বেরিয়ে আসে। রনি জিজ্ঞেস করে, ভেতরে কি হয়েছে? লিলি চিৎকার করে বলে, ভেতরে সবাই মারা গিয়েছে। এবং শেষে যখন সে তার হাতের দিকে তাকায় তখন সে সুজি কাটা হাতটা দেখতে পায়, কারণ সে সুজিকে বাঁচাতে চেয়েছিল। শুধু সুজিকেই নাই, সে আসলে সবাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু কাউকেই সে বাঁচাতে পারেনি। আর সে সুজির কাটা হাতটা দেখে সে চিৎকার করে ওঠে। আর এই চিৎকারের মাধ্যমে এই প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।